আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। বেসিক্যালি অনেক স্টুডেন্ট ভাই ও বোনেরা আমাকে কল করেন, মেসেজ করেন এবং ইমেল করেন, জানতে চান ভাইয়া কোন দেশে আবেদন করলে ভালো হবে, ইংল্যান্ডে নাকি আমেরিকাতে। এই বিষয়ে কিছুদিন যাবৎ অনেক মেসেজ পাচ্ছি, অনেক ইমেল পাচ্ছি, অনেক ফোন কল পাচ্ছি। তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু সরাসরি আলোচনা করি, যাতে আমাদের স্টুডেন্ট ভাই ও বোনদের বিষয়গুলো বুঝতে সুবিধা হয় এবং তারা যাতে একটা সিদ্ধান্ত নিতে পারেন কোন দেশে আবেদন করবেন। অনেকেই জয়েন করতেছে, খুব কাছের কিছু ছোট ভাই দেখতেছি, আমেরিকা থেকে সোহান, বাংলাদেশের থেকে মাহির, আব্দুল্লাহ আদর। কেউ কি কাইন্ডলি আমাকে জানাবেন মেসেজ করে যে আমার সাউন্ড ঠিক আছে কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। আমি একটু অপেক্ষা করি। অনেকেই দেখতেছে। সোহান অল গুড, ইয়াসিন পারভেজ অল গুড, ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ গাইস। আচ্ছা, জয়েন করতেছে অনেকে। আমি শুরু করি আলোচনা। সেটা হচ্ছে সম্প্রতির সময়ে মানে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের পছন্দের দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হচ্ছে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং কিছু ইউরোপিয়ান কান্ট্রি, না? তো স্টুডেন্ট ভাই ও বোনেরা যাদের IELTS আছে, যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এবং কাগজপত্র সবকিছু ঠিক আছে, তারা একটা দোটানার মধ্যে থাকেন যে কোন দেশে আবেদন করলে সুযোগ সুবিধা বেশি, কোন দেশে আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং কোথায় গিয়ে সেটেল হওয়া যাবে, কাজের অপরচুনিটিস কিরকম হবে, স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা, কত টাকা খরচ হবে, এইসব বিষয়ে একটা মানে কনফিউশনের মধ্যে থাকেন এবং একটা ক্লিয়ার আইডিয়া চান। আজকে শুধু দুইটা বিষয় কভার করব যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমেরিকা ভালো হবে নাকি ইংল্যান্ড ভালো হবে, এই বিষয়ে বেশি কোয়ারেজ পাচ্ছে। রিসেন্টলি ইংল্যান্ডে অনেকগুলো পরিবর্তন আসছে, বিশেষ করে স্পাউসের ক্ষেত্রে, বা যে সকল ভাই ও বোনেরা কেয়ার ভিসাতে যেতেন তাদের স্পাউসদেরকে সহজে নিয়ে যেতে পারতেন। ইভেন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ইংল্যান্ডে তাদের স্পাউস বা ডিপেন্ডেন্ট চাইল্ড তাদের সাথে করে ইংল্যান্ডে নিয়ে যেতে পারতেন, এখন এটা নাই। তো এই আইনটা এখন বন্ধ হয়ে গেছে। চাইলে একজন স্টুডেন্ট এখন স্টুডেন্ট ভিসা থাকাকালীন অবস্থায় তার স্পাউস বা ডিপেন্ডেন্ট চাইল্ডকে সাথে করে নিয়ে যেতে পারবেন না, যদি না তার প্রোগ্রামটা PhD প্রোগ্রামে হয়। এই হচ্ছে বিষয়টা। সরি, একটা কল ঢুকে গেছিল। তো এটা নিয়ে আলোচনা বেসিক্যালি, না? তো আমি এক এক করে কাভার করব। আর যারা ভিউয়ার আছে তাদেরকে বলবো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে করতে, এবং সেটা আমি যথারীতি উত্তর দিব ইনশাল্লাহ। প্রথমে বলে রাখি, ইংল্যান্ড এবং আমেরিকা দুই ধরনের টেস্ট। তো একটা কান্ট্রির সাথে আরেকটা কম্প্যারিজন ওইভাবে না করি। একজন স্টুডেন্টের বেলায় যেরকম ইংল্যান্ডেও ওয়ার্ল্ড বা বিশ্বমানের ভালো ভালো ইউনিভার্সিটি আছে, ঠিক একইভাবে আমেরিকাতেও ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ইউনিভার্সিটি আছে। এখন আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা কি চায়? আমাদের স্টুডেন্ট ভাই বোনেদের 90% স্টুডেন্টের বেলায় 10% হয়তো বা ডিফারেন্ট, চান যে আমি পড়াশোনা করে আর পড়াশোনার পাশাপাশি কাজ করে ইউনিভার্সিটি টিউশন ফিটা দিতে পারবো কিনা, কত টাকা ইনকাম করতে পারবো, পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিট পাবো কিনা বা সিটিজেনশিপ নিতে পারবো কিনা, এইসব বিষয়গুলাই থাকে মূল কনসার্ন। এখন আমরা জানি যে ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলো ভেরি এক্সপেন্সিভ এবং ডলার বা পাউন্ডের রেটের দামও অনেক বেশি। এক পাউন্ড এখন 150 প্লাস।
ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রাম যেই প্রোগ্রামে যাই না কেন, ইংল্যান্ডের টিউশন ফিস অন অ্যান অ্যাভারেজে 14 থেকে 15,000 বা কিছু প্লাস মাইনাস এর মধ্যে হয়। এবং এর চেয়ে লোয়ার গ্রেডেরও যে সকল ইউনিভার্সিটিস আছে ওগুলোতেও যাওয়া যায়, বাট ওগুলোতে যাওয়াটা আমি রিকমেন্ড করি না। তো মিনিমাম যদি একটা রেঞ্জ ধরি 13, 14 বা 15 এর মধ্যেই টিউশন ফিস গুলো। এখন 15,000 যদি আমার টিউশন ফিস হয় এবং 1 পাউন্ড যদি 150 টাকা ওভার হয়, সেক্ষেত্রে আমি 15,000 ধরলে কিন্তু প্রায় 23-24 লক্ষ টাকা একটা বছরের টিউশন ফিস। এটা হচ্ছে ইংল্যান্ডের ইউনিভার্সিটির ক্ষেত্রে। এবং আমাকে ইউনিভার্সিটি গুলাই বলবে মোটামুটি একটা ভালো পোর্শন, অ্যাটলিস্ট 50-60% টিউশন ফিস জমা দিয়ে দেওয়ার জন্য। তো আমি যদি অ্যাডভান্স টিউশন ফি জমা দিয়ে দেই, এবং এই অ্যাডভান্স টিউশন ফি জমা দেওয়া বা পাঠানোর বিষয়টাও কিছু জটিলতা তৈরি হয়েছে। যেহেতু আমরা জানি বাংলাদেশে ডলারের একটা ক্রাইসিস চলতেছে, স্টুডেন্ট ভাই বোনেরা এর আগে টিউশন ফি যেভাবে চাইলেই পাঠায় দিতে পারতেছিলেন, রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে ডলার সংকট, এই কারণে ব্যাংকগুলোই টিউশন ফি মানে পাঠানোর ক্ষেত্রে অনেকটা অনীহা দেখান, বা স্টুডেন্ট ভাই বোনেরা অনেক ছোটাছুটি করতেছে কিভাবে সে তার টিউশন ফিস গুলাই পেমেন্ট করবে। যেহেতু টিউশন ফিস পেমেন্ট না করতে পারলে ইউনিভার্সিটি থেকে কাজ ইন্টারভিউ দিতে পারবে না। কাজ লেটার, যেটাকে আমরা ভিসা লেটার বলি, যে লেটার দিয়ে আসলে আমরা ভিসার জন্য আবেদন করি, বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট যেটা, এই লেটার যদি টিউশন ফিস আমি জমা না দিই তাহলে আমি পাবো না। তো টিউশন ফিসটা পাঠানোর জন্য প্রথম আমাকে একটা ধাক্কা খেতে হচ্ছে, যে কোন ব্যাংকে যাব, কোন ব্যাংক টিউশন ফিস পাঠাবে, কোন ব্রাঞ্চ গুলোয় পাঠাবে। বেশিরভাগ ব্যাংকে টিউশন ফি পাঠাতে পারে না, বা তারা চাইলেও এখন দিচ্ছে না, কেননা তারা ডলার সংকটে আছেন। তাই এই ক্ষেত্রে স্টুডেন্ট ভাই বোনেরা প্রথম যে ধাক্কাটা খান সেটা হচ্ছে টিউশন ফি পাঠানোর বিষয়ে। তো টিউশন ফি পাঠায় দেওয়ার পরে কাজ ইন্টারভিউ দেন। অনেক সময় দেখা যায় কাজ ইন্টারভিউতে ছেলেবেলে ফেল করে, তো তখন ইউনিভার্সিটি আবার তাকে রিকমেন্ড করে যে ভাইয়া, বা স্টুডেন্টকে বলে যে তুমি আবার ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর কাজ ইন্টারভিউ দাও। এভাবে করে একটা স্টুডেন্টের সময় নষ্ট হয়। যদিও একটা সময়ের পরে যখন পেয়ে যাবে, কাজ লেটার পেয়ে যাবে, তখন তাকে এনএসএস ফি, এটা খুবই এক্সপেন্সিভ, পৃথিবীর অন্য কোথাও নাই। এনএসএস, এই যে ট্রাভেল অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স, হোয়াট এভার ইট ইজ, যেটা বলি না কেন, ইন্স্যুরেন্সটা খুবই এক্সপেন্সিভ একটা স্টুডেন্টের জন্য। তো ইয়ারলি অলমোস্ট 1 লাখ বা 1 লাখ প্লাস টাকার মতো কিন্তু খরচ হয়ে যায় এনএসএস চার্জ, এইটা এম্বাসি ফি মিলিয়ে অলমোস্ট একটা স্টুডেন্টের 10-12 লক্ষ টাকার মতো, বা কিছু কিছু ক্ষেত্রে তারও বেশি, বেশিরভাগ ক্ষেত্রে তারও বেশি টাকা ভিসার আগেই পেমেন্ট করে দিতে হয়। এবং এই টিউশন ফিসটা ইংল্যান্ডের বেলায় পাঠাইয়া দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা খুব সহজ তাও না। বিভিন্ন ব্যাংকে ছোটাছুটি করে তাদেরকে কনভিন্স করে কাগজপত্র দিয়ে টিউশন ফি পাঠানোর যে প্রক্রিয়াটা, এটা শেষ করতে হয়। যদি আমি এই ধকলটা কমপ্লিট করতে পারি, তারপরে আমার মেডিকেলের একটা বিষয় আছে, পুলিশ ক্লিয়ারেন্সের একটা বিষয় আছে, না তারপরে হচ্ছে আপনার এম্বাসি ফি এর একটা বিষয় আছে, এগুলাই সবকিছু মিলিয়ে 13-14 লাখ বা তার চেয়ে আরো বেশি টাকা একটা স্টুডেন্টকে ভিসা না পাওয়ার আগেই অ্যাডভান্স পেমেন্ট করে ফেলতে হয়। এই সকল বিষয়গুলো পেমেন্ট করে যখন একজন স্টুডেন্ট ভিসা পায়, আর সে যদি সিঙ্গেল হয় ইটস ফাইন, সে চলে গেল। আর যদি সে ম্যারিড হয়, তার যদি ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, এখন কিন্তু ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে সে তার ডিপেন্ডেন্ট চাইল্ডকে নিয়ে যেতে পারবে না, তার একা করতে হবে, যেতে হবে। সে যদি ভিসা পেয়ে ইংল্যান্ডে চলে যায়, সেক্ষেত্রে তার লিগেলি কাজের রাইট থাকে 20 আওয়ার্স। এখন সে যদি তার 50% টিউশন ফি বাংলাদেশের থেকে পেমেন্ট করে, আর 50% রেস্ট অফ দ্য টিউশন ফি তো তার ইংল্যান্ডে গিয়ে ইউনিভার্সিটি গুলোকে দিতে হবে। যদি ইউনিভার্সিটিকে আমি পয়সা না দিই, ইউনিভার্সিটি আমার কাজ লেটারটা উইথড্র করবে, তখন অটোমেটিক্যালি আমার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে। তো টিউশন ফিস না দেওয়ার কোনো স্কোপ নাই যদি আমার স্টুডেন্ট ভিসাটা অ্যাক্টিভ রাখতে হয়। এখন ইংল্যান্ডে চলে যাওয়ার পরে
আমি স্টুডেন্টকে রিকমেন্ড করি ইংল্যান্ডের বেলায় যে তুমি যত বেশি পারো বাংলাদেশের থেকে টিউশন ফি দিয়ে যাও, কেননা ইংল্যান্ডে যেতে যেতে দেখা যাবে তোমার আরেকটা ইনস্টলমেন্ট দেওয়ার সময় চলে আসবে, কিন্তু তখন তোমার হাতে টাকা নাও থাকতে পারে, যেহেতু বেশিরভাগ স্টুডেন্টের মিডল ক্লাস ফ্যামিলি। তো দেখা যায় ইংল্যান্ডের মাটিতে ভিসা পেয়ে যখন একটা স্টুডেন্ট ল্যান্ড করবে, তখন ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট বা আদার ডকুমেন্টেশন নিয়ে যখন ক্লাস করতে যাবে, ততক্ষণে তার আরও একটা ইনস্টলমেন্ট দেওয়ার সময় চলে আসবে, তখন স্টুডেন্ট টাকাটা পাবে কোথায়? এই যে একটা প্রবলেম। যদিও কাজ আছে, 20 আওয়ার্স উইকলি কাজ করতে পারে একটা স্টুডেন্ট, তো এই টাকা দিয়ে আসলে এক্সপেন্সটা উঠানোটা খুব কঠিন। কিন্তু রেস্ট অফ দ্য স্টুডেন্ট কি করে, তারা ক্যাশ ইন হ্যান্ডে জব করার চেষ্টা করে, যাতে করে আসলে মোটামুটি ভাবে ওখানে সার্ভাইভ করা যায়। এখন এই বিষয়গুলো যদি কনসিডারেশন রেখে আমেরিকার বিষয়ে আমি চিন্তা ভাবনা করি, আমেরিকার কখনো কোনো ইউনিভার্সিটিকে টিউশন ফিস ভিসার আগে পেমেন্ট করতে হয় না। ইভেন আমেরিকাতে পৌঁছায়ও আমার টিউশন ফিসটা দেওয়ার সুযোগ আছে বেশিরভাগ 90% ইউনিভার্সিটির বেলায়। তাই এই যে ধকলটা, টিউশন ফি পেমেন্ট করার একটা ধকল এবং টাকা পয়সাগুলো অ্যারেঞ্জ করার একটা ধকল ভিসা পাওয়ার আগেই, এই ধকলটা কিন্তু আমেরিকার বেলায় একটা স্টুডেন্টকে বহন করতে হয় না। কেন করতে হয় না? কেননা আমেরিকান ইউনিভার্সিটি গুলাই ভিসার আগে টিউশন ফি চায় না। তারা বলে শুধু অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে অ্যাপ্লিকেশন করে I-20 যদি আমি পেয়ে যাই, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি ভিসা যদি হয়, আমি ইভেন টিউশন ফি না দিয়ে আমেরিকাতে চলে যেতে পারবো, ওখানে গিয়ে আমি আমার টিউশন ফিস পেমেন্ট করতে পারবো। এই যে সুযোগটা, এটা হয়তো বা ইংল্যান্ডে নাই, কিন্তু আমেরিকাতে আছে। এখন যখনই কোনো দেশে আমি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করব, এই যে টিউশন ফিটা আমি অ্যাডভান্স পেমেন্ট করলাম, আমি কি শিওর 100% আমার ভিসা হবে? আমি কিন্তু শিওর না। ইংল্যান্ডের বেলাও কিন্তু আমার রিফিউজ হইতে পারে, আমেরিকার বেলাও আমার রিফিউজ হইতে পারে। কিন্তু ইংল্যান্ডে যেহেতু আমার টিউশন ফি অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এবং এখানে একটা বিশাল অ্যামাউন্ট খরচ করতে হবে, টিউশন ফি, এনএসএস ফি, এম্বাসি ফি, এবং এই টাকাটা বিশেষ করে এম্বাসি ফি তো রিটার্ন পাওয়ার কোনো অপশন নাই, মেডিকেলের কস্ট, পুলিশ ক্লিয়ারেন্সের কস্ট, ইন্স্যুরেন্সের একটা টাকা ওরা কেটে রাখবে এবং কিছুদিন পরে বা অনেকদিন পরে টাকাটা রিটার্ন পাওয়া যায়। ইউনিভার্সিটিতে যে টিউশন ফিটা পাঠাইলাম, এই অ্যামাউন্টটা তো অনেক বড়। দেখা যাবে ইউনিভার্সিটি তার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বাবদ কিছু টাকা কেটে রাখবে, ব্যাংক কিছু টাকা কেটে রাখবে, এবং টিউশন ফিটা যে আমি স্মুথলি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাসের মধ্যে পেয়ে যাব তাও কিন্তু না। এটা একটা আনসার্টেন টাইম। 2 মাসের মধ্যে পেতে পারি, আবার ইউনিভার্সিটি গুলোয় চাইলে 6 মাস পরেও দিতে পারে। এটা কোনো এজেন্সি বা কোনো কোম্পানির বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমাকে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাসের মধ্যে মাস্ট টিউশন ফি রিফান্ড করবে। এটা অনেকে বলে যে হ্যাঁ 1 মাসের মধ্যে সম্ভব, 2 মাসের মধ্যে সম্ভব। আলটিমেটলি আমরা কখনোই বলতে পারি না যে টিউশন ফিটা যদি ভিসা রিফিউজ হয়ে যায় কতদিন পরে আমি টিউশন ফিটা ব্যাক পাবো। আমেরিকার বেলায় আবার এই ধকলটা নাই। আমেরিকার বেলায় এই ধকলটা নাই কেন? যেহেতু ইউনিভার্সিটিতে আমি আমার টিউশন ফিসই পেমেন্ট করতেছি না, তার মানে টিউশন ফি রিটার্ন নিয়ে আসা বা টিউশন ফি যে লুজ হওয়া বা একটা যে বিশাল অ্যামাউন্টের একটা রিস্ক, এই রিস্কটা এখানে নাই। তো স্টুডেন্ট ভাইরা আবার একটা জিনিস, যে আমেরিকাতে কিন্তু এখনো স্পাউস এবং তার ডিপেন্ডেন্ট চাইল্ড নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেটা কিন্তু ইংল্যান্ডে নাই। বিশেষ করে ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে ইংল্যান্ড এখন তার ডিপেন্ডেন্ট চাইল্ডকে অ্যালাউ করতেছে না বা স্পাউসকে অ্যালাউ করতেছে না। এই যে একটা মানে রিস্ক, এই রিস্কে যদি মিডল ক্লাস ফ্যামিলিরা মিনিমাইজ করতে চায়, তার জন্য ভালো হবে হচ্ছে আমেরিকা, কেননা আমেরিকাতে রিস্কটা কম। ভিসা পসিবিলিটি বিষয়টা হচ্ছে হইলে 100%, না হইলে 0%। আমি আমার বেশিরভাগ আলোচনায় বলি, যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে একজন ভিসা অফিসার চাইলে যে কোনো ব্যক্তিকে রিফিউজ করে দিতে পারে। তুলনামূলকভাবে ইংল্যান্ডের ভিসাটা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে আমি দেখছি রিফিউজ হইতে কিন্তু একটু প্যারা পাইতে হয়, অনেক পয়সা খরচ করতে হয়। সেক্ষেত্রে আমেরিকার বেলায় ভিসা হওয়ার প্রবণতাটা তুলনামূলকভাবে ইংল্যান্ডের থেকে আমি একটু কম বলবো না। আমার অবজারভেশনে কথাগুলো বলতেছি, মেবি আমি রং, বাট আমার যে অভিজ্ঞতার আলোকে
ভেরি রিসেন্ট 1 বছর বা 6 মাসের মধ্যে যেই রেজাল্টগুলো আমরা দেখেছি তুলনামূলকভাবে আমেরিকার চেয়ে ইংল্যান্ডের ভিসার রেশিওটা ভালো। যেহেতু ইংল্যান্ডে একটা ক্রাইসিস চলতেছে এবং তারা পয়সাকে খুবই বেশি পছন্দ করে, তাদের অর্থনৈতিক একটা সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য কি করতেছে, স্টুডেন্টদেরকে তারা ভিসা দিচ্ছে। কেননা স্টুডেন্টকে ভিসা দিলে একজন স্টুডেন্ট যে টিউশন ফিটা বাংলাদেশের থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশের থেকে ইংল্যান্ডে পাঠাচ্ছে, এই যে টাকাটা পাঠাচ্ছে, এটা ইংল্যান্ডের অর্থনীতিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। এই মুহূর্তে ইংল্যান্ডে একটু ক্রাইসিস থাকার কারণে তাদের মূল বিষয়টা হচ্ছে যে তারা স্টুডেন্টকে খুব ইজিলি ভিসা দিয়ে দিচ্ছে। কারণ হচ্ছে যে তাদের এই মুহূর্তে স্টুডেন্ট দরকার এবং সাথে সাথে তাদের টাকা পয়সাও দরকার। না, আমেরিকার বেলায় এটা না। আমেরিকাতে চাইলেই একজন ভিসা অফিসার আসলে যে কোনো মুহূর্তে যে কোনো কারণ দেখা ভিসা রিফিউজ করে দিতে পারে। অনেক সময় আমরা রং জাজমেন্টও পাই। আমেরিকার বেলায় দেখেছি যে ভালো ভালো অনেক স্টুডেন্ট, এটা যে কোনো কান্ট্রির ক্ষেত্রে হতে পারে, যে আমরা ভিসা পাই না, হয়তোবা ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে আমেরিকাতে একটু ঝামেলা হয়। তো এইসব বিষয় যদি চিন্তা ভাবনা আমরা করি তাহলে খুব দ্রুতই এইসব বিষয়গুলোই নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারবো। এক একটা মানুষের পরিস্থিতি এক এক রকম, যে যার পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি যদি সিঙ্গেল স্টুডেন্ট হই তাহলে ইংল্যান্ড হোক আমেরিকা হোক আমি চাইলে আবেদন করতে পারি যদি আমার বাবার পয়সা থাকে। আর যদি আমি অ্যাডভান্স কোনো পয়সা পেমেন্ট করতে না চাই, যদি আমি কোনো রিস্ক নিতে না চাই, আমার টিউশন ফি যদি পাঠাইতে না চাই, তাহলে আমার জন্য আমেরিকা ভালো হবে। এখন এক একজন স্টুডেন্টের এক এক ধরনের ডিমান্ড থাকতে পারে। এইসব বিষয় চিন্তা ভাবনা করে একজন স্টুডেন্ট চাইলে তার ডিসিশন খুব দ্রুত নিয়ে ফেলতে পারে। সিটিজেনশিপের যে বিষয়গুলো বলি, ইংল্যান্ড আসলে ভালো কান্ট্রি, কিন্তু এট এ টাইম ইংল্যান্ড ভেরি ক্লেভার। আমরা যেহেতু ব্রিটিশ নিয়ে কথা বলি, ব্রিটিশরা হচ্ছে ভেরি ট্যালেন্টেড মানুষ। এদের যখন টান পড়বে তখন আপনাকে বলবে আসো আসো, আর যখন এদের পেট ভরে যাবে তখন বলবে যাও যাও। এই হচ্ছে বাস্তবতা। আমি নিজেও একজন ব্রিটিশ গ্রাজুয়েট। যদি তোমার টার্গেট হয়ে থাকে ইংল্যান্ডে গিয়ে তুমি সিটিজেনশিপ নিবা, তুমি অবভিয়াসলি ইংল্যান্ডে গিয়ে একটা ভালো স্ট্যান্ডার্ড লাইফ লিড করতে পারবা। ওখানকার এনভায়রনমেন্টটা এরকম ভাবে ক্রিয়েট করা তুমি চাইলেও সেট করতে পারবা না। তোমার যত টাকা ইনকাম তত টাকা তোমার খরচ, স্পেশালি যারা ফ্যামিলি নিয়ে থাকেন না। এবং এগুলো হয়তো বা আমাদের থেকে খুব ভালো, খুব কম মানুষই বলতে পারবে, যেহেতু আমি নিজেও একজন ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। ছোট বয়সে ইংল্যান্ডে ওখানে গিয়ে পড়াশোনা করছি। এই বিষয়গুলোর সাথে আমি ভেরি ইউজ টু। তো ইংল্যান্ড আইনগুলো খুব দ্রুত চেঞ্জ হয়। এখন থেকে 2 মাস বা 2 বছর আগে প্রচুর পরিমাণে ভিসা কিন্তু ইংল্যান্ড ইস্যু করতেছিল, বা এই যে হাজবেন্ড ওয়াইফের বেলায় তাদেরকে নিয়ে যাওয়া, এটা কিন্তু সহজ করে দিছিল। PSW পোস্ট স্টাডি ওয়ার্ক যেটা, সেটা দিচ্ছিল। এখন কিন্তু তাদের পেটটা ভরে গেছে, বা তাদের যেই ধরনের স্টুডেন্ট দরকার, যতগুলো স্টুডেন্ট দরকার, তারা কিন্তু এতগুলাই বা তার চেয়ে বেশি নিয়ে নিছে। নিয়ে নেওয়ার ফলে কি করতেছে, তাদের আইনগুলাই দিনের পর দিন একটু একটু করে কঠিন করতেছে। তার মানে এই যে মেসেজ গুলাই দিচ্ছে, এগুলাই দিয়ে তোমার বুঝে নিতে হবে আসলে ওই দেশটা কি চায়। ঠিক একইভাবে আমেরিকার কথাও যদি আমি চিন্তা ভাবনা করি, ইংল্যান্ডের আরেকটা বিষয় হচ্ছে যে সিটিজেনশিপ নেওয়া, এটা একটু হার্ড। অনেকে স্টুডেন্ট ভাই বোনেরা কি করে, যে পড়াশোনা কমপ্লিট করে অনেকে স্পন্সর কিনে, কেয়ার ভিসার ক্ষেত্রে ভালো পরিমাণে পয়সা খরচ করে স্পন্সর কিনে, টাকার বিনিময়ে দেখা যায় একটা ভালো স্পন্সর কিনলো, কেয়ার ভিসাতে কনভার্ট করলো, 2 বছর 3 বছর যাওয়ার পর ওই কোম্পানিটি বন্ধ হয়ে গেল। তখন কিন্তু ওই স্টুডেন্টের ভিসাটাও বাতিল হয়ে যায়। ওয়ার্ক পারমিট ভিসার কথা আমি বলতেছি। পড়াশোনা করার পরে তখন কিন্তু তার সিটিজেনশিপের উপর বিশাল বড় একটা, বা ওই যে ওখানে সেটেলমেন্টটা খুব কঠিন হয়ে যায়। কিছু কিছু সময়ের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে ফেরত আসতে হয়। ইংল্যান্ডে অবৈধভাবে থাকাটা কিন্তু খুবই কঠিন। এটা একটা খুব বিপর্যস্ত লাইফ। যদি তোমার স্টার্টার যদি ঠিক না থাকে, প্রপার ভিসা যদি ঠিক না থাকে, ওয়ার্ক পারমিট যদি ঠিক না থাকে, তাহলে ইংল্যান্ডের মতো কান্ট্রিতে সার্ভাইভ করাটা খুবই কঠিন, যেহেতু এই কান্ট্রিটা খুব এক্সপেন্সিভ। আমেরিকার বিষয়ে আবার সেক্ষেত্রে আমি বলবো একটুখানি ডিফারেন্ট। আমেরিকাতে কাজের যদিও অ্যাপ 1 এর বেলার ডে পারমিশন থাকে না, কিন্তু একজন স্টুডেন্ট বা যদি চায় ফুল টাইম কাজ করতে পারে, কিন্তু কোনো ব্যক্তি তাকে কোনো ডিস্টার্ব করবে না। তো সিটিজেনশিপের যে বিষয়গুলাই
এখানে একজন স্টুডেন্ট চাইলে পড়াশোনা শেষ করে EB3 ওয়ার্ক পারমিটে মানে কনভার্ট করতে পারে, CW1 পারে, H1B পারে, বিভিন্ন ক্যাটাগরিজ আছে না। এগুলাই আমি বলবো যে আমেরিকার ভিসা পাইতে একটু কঠিন হইলেও যদি একটা স্টুডেন্ট ভিসা পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তার লাইফ আসলে ইজি হয়ে যায়। আমেরিকাতে যদি কোনো ধরনের ক্রিমিনাল অকারেন্স বা ক্রিমিনাল অফেন্স না করি কখনোই কিন্তু আমি ইলিগেল হয়ে গেলেও আমাকে জোর করে ধরে পাঠাবে না, এবং সেটা এক্সট্রিমলি লেভেলের যখন একটা কেস হয়ে যায় তখনই কিন্তু ওরা ফাইন্ড আউট করে ট্র্যাক করে ওই ব্যক্তির পিছনে লিগ্যাল অ্যাকশন নেয়। এছাড়া একজন ব্যক্তি যদি ওখানে অবৈধও হয়ে যায়, সে যদি আইন কানুন মেনে চলাফেরা করে তাহলে কিন্তু তার কোনো অসুবিধা হয় না। ইভেন স্টুডেন্টের ভেতরে অনেকের দেখছি আমি অ্যাসাইলাম করে ফেলতে, অ্যাসাইলাম করলে খুব দ্রুতই ওয়ার্ক পারমিট পাওয়া যায়, তখন একটা স্টুডেন্ট ফুল টাইম কাজ করতে পারে। একটা মানে যদিও সিটিজেনশিপ পাবে নাকি পাবে না দ্যাটস দ্য ডিফারেন্ট কেস, অনেক লম্বা সময় ঝুলন্ত অবস্থা থাকতে হয়। তাই বলে আমি কাউকে রিকমেন্ড করি না অ্যাসাইলাম করো, আমি পরামর্শ দেই যে পড়াশোনা করো, অ্যাজ পার যে দেশে যাচ্ছ সেই দেশের আইন কানুন মেনে যদি সেটেল হওয়ার মানে হতে চাও অনেক অনেক ওয়ে আছে। স্টুডেন্টদের রোড আসলে ক্লোজ না, না সুন্দর সিস্টেম, ওয়ার্ক পারমিটের ব্যবস্থা আছে, OPTর ব্যবস্থা আছে, CPTর ব্যবস্থা আছে, চাইলে একটা স্টুডেন্ট এইসব বিষয় কনভার্ট করে ফেলতে পারে। আমি আমার বিশ্লেষণের থেকে একজন স্টুডেন্টকে রিকমেন্ড করব, যদি তোমার বাবার পয়সা আছে যদি থাকে এবং তোমার যদি উদ্দেশ্য থাকে তুমি পড়াশোনা করে ইংল্যান্ডের থেকে বাংলাদেশে ফেরত চলে আসবা, তাহলে অবশ্যই ইংল্যান্ড যাও। আর যদি তোমার উদ্দেশ্য থাকে ওইখানে গিয়ে আমি সিটিজেনশিপ নিব, সেটেল হব, পড়াশোনা করে ইউনিভার্সিটির সম্পূর্ণ টিউশন ফিস দেব, তাহলে এইটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে। সম্ভব, তুমি যদি বড় হতে চাও বা তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাও, পৃথিবীর কার শক্তি আছে তোমাকে থামানো, এটা অবশ্যই পারবা, সম্ভব, কিন্তু খুবই খুবই কঠিন। তোমার লাইফটা অনেকটা মানে রোবটের মতো হয়ে যেতে হবে অ্যাট এ টাইম। যদি আমেরিকার কথা চিন্তা ভাবনা করি, যে সকল ভাই বোনেরা রিস্ক ফ্রি থাকতে চান, টিউশন ফি এর যে ইস্যুটা, এটা কিন্তু একটা এই মুহূর্তে সিরিয়াস ইস্যু না। ডলারের ক্রাইসিস বা দিন দিন ডলারের দাম বেড়ে যাচ্ছে, টিউশন ফি পাঠানো তো একটা হ্যাসেল, ব্যাংকগুলো ডলার পাচ্ছে না বা টিউশন ফি পাঠাতে পারতেছে না। এই যে ইংল্যান্ডের টিউশন ফি পাঠাইতেই হবে এবং এটা না পাঠানো ছাড়া অন্য কোনো উপায় নাই, এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করো তাহলে একটা স্টুডেন্ট যদি এই রিস্কটা নিতে না চায় সে তাহলে আমেরিকাতে অ্যাপ্লাই করতে পারে। আমেরিকাতে ব্যাচেলার প্রোগ্রাম অথবা মাস্টার্স প্রোগ্রাম যেখানে অ্যাপ্লিকেশন করি না কেন ভিসার আগে টিউশন ফিস দিতে হয় না, এবং ইংল্যান্ডে যেরকম স্পাউস নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই শুধু PhD প্রোগ্রাম ছাড়া, এট এ টাইম আমেরিকাতে কিন্তু এখনো এই আইনটা আছে। আমার যদি F1 ভিসা হয়ে যায়, আমি F2 ক্যাটাগরিতে আমার ডিপেন্ডেন্ট চাইল্ড বা আমার স্পাউসকে আমি কিন্তু আমেরিকাতে নিয়ে যেতে পারবো। এই হচ্ছে বিষয়টা, সিদ্ধান্ত আসলে যার যারটা তার তার। আমি বলবো দুইটা ইস্যু, ফাইন্যান্স একটা ফ্যাক্ট, যারা সিটিজেনশিপ নিতে চায় তারা এইসব বিষয় পর্যালোচনা করে ডিসিশন নিতে পারে। যাদের টাকা পয়সার একটা সীমিত লেভেল আছে তারা এইসব বিষয়গুলো ভেবে কোন জিনিসটা করলে ভালো হবে, এটা হয়তোবা আমার আলোচনা থেকেই বোঝা যাবে, যেহেতু আমি ডাইরেক্টলি এটা বলা ঠিক হবে না, কারণ আমি একজন স্টুডেন্টের ফিনান্সিয়াল কন্ডিশন, ফ্যামিলি স্ট্যাটাস এগুলো জানি না। যার বাবার অলরেডি টাকা আছে, যার উদ্দেশ্য আমেরিকা ইংল্যান্ডে যাব, গিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফেরত আসবো, তাদের জন্য ইংল্যান্ড বেস্ট। আর যারা মনে করবে যে আমি সিটিজেনশিপ জন্য একটু চেষ্টা করব বা আমি মানে যাচ্ছি, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, যদি ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি আমেরিকাতে চলে যেতে পারবো, টিউশন ফি দেওয়া সারে, এই যে রিস্কটা যারা মিনিমাইজ করতে চায় তাদের জন্য আমেরিকা ভালো হবে। এই হলো আমার মোটামুটি ভাবে আলোচনাগুলো। দেখি আমার কোনো কোশ্চেন আছে কিনা, স্টুডেন্ট ভাইদের বলবো যদি কারো কোনো আলোচনার মাধ্যমে কোশ্চেন থাকে কোশ্চেন গুলো আমি জবাব দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, রাকিবুল হাসনাত, হ্যালো রফিক ভাই, অসাম ভিডিও, থ্যাংক ইউ। ইবনাত কাউসার, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইবনাত কিছুদিন আগে আমাদের এখান থেকে 50% স্কলারশিপ নিয়ে আমেরিকাতে গেছে, ওর IELTS ছিল 5.5। ইবনাত, ওয়ালাইকুম সালাম, আসি, ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। ইয়াসিন পারভেজ,
ইয়াসিন পারভেজের একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমেরিকাতে কি এনি কাইন্ড অফ এন্ট্রান্স এক্সাম ফেস করতে হয়? না ভাইয়া, আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে কোনো ধরনের এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। স্টুডেন্টের একাডেমিক ক্রেডেনশিয়ালের উপর বেস করে তারা অ্যাডমিশন ডিসিশন দিয়ে দেয়। আচ্ছা, আরো কারো কোনো যদি প্রশ্ন থাকে আমি প্রশ্নগুলাই অ্যান্সার করার চেষ্টা করি এখন। আচ্ছা, আমি না প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না, কাইন্ডলি ওয়াচিং ওয়াচিং এনিওয়ে, যেহেতু আমি প্রশ্নগুলো আসলে আমি এখান থেকে দেখতে পারতাছি না। ওমর ফারুক দেখতেছে আমাকে। এনিওয়ে, যদি ইউএসএ বা ইংল্যান্ড, ইউরোপের যে কোনো দেশের স্টুডেন্ট ভিসার বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের অফিসে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের অফিস শুধু শুক্রবার দিন অফ থাকে, প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন। আমরা চেষ্টা করি স্টুডেন্টদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। ইমিগ্রেশনটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, সহজ কিন্তু সেন্সিটিভ। এখানে যদি একটু ভুল করি এর খেসারত কিন্তু সারা জীবন দিতে হবে। তাই যাই যখন কোনো সিদ্ধান্ত নিব কিনা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। গুগল ইন্টারনেট ঘাঁটতে হবে, আপডেট গুলো জানতে হবে, যেই সকল ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করব তাদের সম্বন্ধে একটু গবেষণা করতে হবে, যেই দেশে যাব তাদের দেশের এম্বাসির ওয়েবসাইটে একটু ঘাঁটতে হবে, কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো ফুলফিল আপ করতে পারবো কিনা এগুলো একটু দেখতে হবে। যেই স্টেটে যাব বা যেই সিটিতে আমার ইউনিভার্সিটি সেই সিটি সম্বন্ধে একটু স্টাডি করে নিব, যাতে করে বুঝতে পারি ওখানকার এনভায়রনমেন্টের সাথে আমি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। এই হচ্ছে বিষয়গুলাই। আর আমরা চেষ্টা করব যদি নতুন কোনো কান্ট্রিতে নতুন কোনো আপডেট আসে লাইভের মাধ্যমে বিষয়গুলা স্টুডেন্টকে যাতে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারি এই বিষয়ে চেষ্টা করব। সকলের জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনা সব সময়। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।